আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে শনিবার 22শে আগস্ট 2026 আমার ঘড়িতে রাত প্রায় 10টা। এই সময়ে তারেক রহমানের দিল্লি সফরের ব্যাপারে সবচেয়ে নির্ভরযোগ্য উত্তরটা কি? একটা জিনিস এখানে প্রথমেই বলে রাখি, তারেক রহমানকে ভারত সরকার বাংলাদেশ থেকে ঢাকা থেকে দিল্লিতে বৈঠকের জন্য আসবার জন্য অত্যন্ত আগ্রহী। এটা নতুন করে বলার কোনো দরকার নেই। ভারত সরকার প্রথম থেকেই তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অত্যন্ত জোরালো প্রস্তুতি এবং পর্দার আড়ালে আলোচনাগুলো শুরু করে দিয়েছে। এমনকি ভারত সরকারের এই ব্যবস্থাটা নিয়ে এতটা ঔৎসুক্য দেখে ভারতের বিভিন্ন বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক এবং যে আরএসএসের থিঙ্ক ট্যাঙ্ক, যেমন শেষাদ্রিচারী, তিনি একটা দি প্রিন্ট পত্রিকায় একটা বড় আর্টিকেল লিখে ভারতের এই এতটা খবর মানে মাথা ব্যথা এবং এতটা নত হওয়া, ঝুঁকে পড়ার তীব্র সমালোচনা করেছেন। কিন্তু তবুও সরকার কিন্তু ভারত সরকার এখনো তারেক রহমানের দেশে বা দিল্লি সফরের ব্যাপারে আশাবাদী। যদিও 23 থেকে 25শে আগস্ট এই সফরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, বরং গত 24 ঘন্টায় এমন একটি ঘটনা ঘটেছে যা দেখাচ্ছে সফরটি একেবারে শেষ মুহূর্তে এসে ঠিক হয়েও ঝুলে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন ঘটনাটা কি? রাষ্ট্রপতি ভবনের ঘোষণা, তারপর ঘোষণা করে সেই ঘোষণাটাকে প্রত্যাহার করে নেওয়া। কীরকম? 21শে আগস্ট ভারতের রাষ্ট্রপতি ভবন সংবাদ মাধ্যমকে একটি বিজ্ঞপ্তি পাঠায়। সেখানে শনিবারের চেঞ্জ অফ গার্ড অনুষ্ঠান বাতিলের কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর উপলক্ষে সেরিমোনিয়াল রিসেপশনের রিহার্সালের কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আবার রাষ্ট্রপতি ভবন সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় এবং সংশোধিত বিজ্ঞপ্তিতে তারেক রহমানের সফরের উল্লেখ বাদ চলে যায়। ইন্ডিয়ান এক্সপ্রেসের আজকের প্রতিবেদনে ঘটনাটি বিস্তারিত এসেছে। এরপরে এই ঘটনাটাই আমার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ রাষ্ট্রপতি ভবনে বিদেশি রাষ্ট্রপ্রধান বা বিদেশি সরকার প্রধানকে আনুষ্ঠানিক অভ্যর্থনার রিহার্সাল সাধারণত নিছক সংবাদ মাধ্যমের জল্পনার ভিত্তিতে হয় না। এ থেকে অন্তত এটুকু যুক্তিসঙ্গতভাবে অনুমান করা যায় যে সফরের প্রস্তুতি যথেষ্ট এগিয়েছিল, কিন্তু প্রত্যাহার করার অর্থ চূড়ান্ত রাজনৈতিক সম্মতি তখনও পাওয়া যায়নি, অথবা শেষ মুহূর্তে কোনো নতুন জট তৈরি হয়েছে। এটি অবশ্য পরিস্থিতিগত বিশ্লেষণ, সরকারি ঘোষণা নয়। 23 থেকে 25শে আগস্টের খবরটি আমি এর আগে দিয়েছিলাম এবং নিশ্চিত করেছিলাম যে এর মধ্যেই আসবেন তারেক রহমান দিল্লিতে। ইন্ডিয়ান এক্সপ্রেস সেই খবরটি কোত্থেকে পেয়েছিলাম? ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, রয়টার্স জানিয়েছিল তারেক রহমান 23 থেকে 25 আগস্টের মধ্যে দিল্লি আসতে পারেন। রয়টার্সের সেই রিপোর্টের ভিত্তিতে ঢাকা ও দিল্লির কাছে বিষয়টি আমরা যাচাই করি। রয়টার্সকে তারেক রহমানের প্রেস সচিব AM সালে পরিষ্কার জানিয়েছিলেন সফরের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বটে, তবে ঢাকা শেখ হাসিনা এবং কয়েকজনের প্রত্যর্পণের যে অনুরোধ করেছে সে বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। অর্থাৎ তারিখটা কনফার্মড সফরসূচির মধ্যে নেই। দিল্লি কিন্তু এখনও মুখ খুলছে না। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সরাসরি প্রশ্নের উত্তরে বলেছেন, এই বিষয়ে তার জানানোর মতো কোনো আপডেট নেই, আপডেট এলে জানানো হবে, এটাই বলেছেন তিনি। এটিও গুরুত্বপূর্ণ, কারণ সফর যদি 23 আগস্ট থেকে শুরু হয় তাহলে 21-22 আগস্ট পর্যন্ত মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিকভাবে সফর ঘোষণা না করা
স্বাভাবিক রাষ্ট্রীয় সফরের ক্ষেত্রে খুবই অস্বাভাবিক। কিন্তু সফরটি বাতিল হয়ে গেছে এ কথাও কেউ বলছে না, কোনো সরকারই বলছে না। এখানেই পরিস্থিতি বেশ আকর্ষণীয়। আজকের আরও একটা রিপোর্টে বলা হচ্ছে তারেক রহমানকে ভারত সফরে আনার চেষ্টা এখনো চলছে। সম্ভাব্য 23-24 আগস্ট সফরের জন্য সেরিমোনিয়াল ওয়েলকাম এবং ব্যাংকোয়েট সহ প্রস্তুতিও শুরু হয়েছিল বলে হিন্দুস্তান টাইমস ভিত্তিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যমেও রাষ্ট্রপতি ভবনের ভারতের রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশ ও সেই বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘটনাটা নিয়েও প্রবল জল্পনা চলছে। আর কয়েকদিন আগেই রয়টার্স জানিয়েছিল, ঢাকা বলছে সফরের আগে একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা বলছে শেখ হাসিনার প্রশ্ন তার কেন্দ্রে রয়েছে, তাহলে ভারত তো শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন না, তিনি নিজেই ফিরে যাবেন। তাহলে ছবিটা কি দাঁড়াচ্ছে? আমার মূল্যায়নে 3টি স্তর আলাদা করে দেখা দরকার। যা নিশ্চিত হলো কি, ভারত ও বাংলাদেশ তারেক রহমানের দিল্লি সফর নিয়ে আলোচনা করছে। সফরের প্রস্তুতি এমন পর্যায়ে গিয়েছিল যে রাষ্ট্রপতি ভবনের সেরিমোনিয়াল রিসেপশন রিহার্সালের বিজ্ঞপ্তিতেও তার সফরের উল্লেখ চলে আসে। কিন্তু ঢাকা এখনো আনুষ্ঠানিক সম্মতি ঘোষণা করেনি এবং দিল্লিও সফরসূচি প্রকাশ করেনি, যা খুবই সম্ভাব্য। তাহলে কি, ভারত সফরটি করাতে আগ্রহী এবং দিল্লিতে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে, চূড়ান্তও হয়ে গিয়েছিল। 23 থেকে 25 আগস্ট একটা বাস্তব সম্ভাব্য উইন্ডো ছিল। নিছক সংবাদ মাধ্যমের বানানো তারিখ বলে এটা যেন কেউ মনে না করেন, এবং আমরা বানিয়েছি এমন কথা কেউ বলবেন না। তবে যা এখনো বলা যাবে না যে তারেক রহমান নিশ্চিতভাবে 23 আগস্ট দিল্লি আসছেন কিনা। এই বাক্যটির পক্ষে এই মুহূর্তে সরকারি কোনো কনফার্মেশন নেই। আর একটা বিষয় লক্ষণীয়, রাষ্ট্রপতি ভবনের প্রথম বিজ্ঞপ্তিটি ভুল করে বেরিয়ে যাওয়া এবং তারপর দ্রুত প্রত্যাহার সম্ভবত এই পুরো ঘটনার সবচেয়ে বড় ক্লু। আমার মতে এর অর্থ সফরের প্রোটোকল লেভেল প্রিপারেশন পর্যন্ত চূড়ান্ত হয়েছিল, কিন্তু পলিটিক্যাল লেভেল গ্রিন সিগন্যাল এখনো পুরোপুরি ঠিক হয়নি, লক হয়নি। তার কারণ হচ্ছে বাংলাদেশের ঘরোয়া রাজনীতি এবং এমন খবর আসছে পাকিস্তানের চাপ আছে। সুতরাং আজ রাতে আমি কি বলবো, দিল্লি সফরের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, শেষ মুহূর্তে আটকে তারিখ। আগামী 12-14 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 23 আগস্ট সফর সত্যিই হতে হলে খুব দ্রুতই ঢাকা অথবা দিল্লিকে আনুষ্ঠানিক ঘোষণা করতে হবে। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যা কীর্তিকলাপ চলছে তাতে আমরা তো সম্পূর্ণ বিভ্রান্ত। এখন কূটনৈতিকভাবে যে জিনিসগুলো সমাধান হয় সেগুলোকে কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো ইনস্টাগ্রামে, কখনো ফেসবুক, কখনো ইউটিউবে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। যে আলোচনাগুলো বৈঠকে একান্তেই হতে পারত। যেমন শামা ওবায়েদ তিনি বললেন যে ভারতকে ঠিক করতে হবে যে তারা কি সম্পর্ক চায়। এগুলো এক প্রকার হুমকি কূটনৈতিক ভাষায়। তারপরে আপনাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন ভারতকে উদ্দেশ্য করে আগে দুটো শর্ত দিয়েছেন, 1 শেখ হাসিনার প্রত্যর্পণ এবং 2 হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ। এগুলো কিন্তু সব হচ্ছে গিয়ে মাঠে ময়দানে ভাষণ দেওয়ার মতো, কূটনীতিতে হচ্ছে। এখন আমাদের সঙ্গে এই যে ভারত একটা সৌজন্য দেখানো দেশ, সহনশীল দেশ, তারা সবসময় আর্থিক সাহায্যে ছুটে যায় এবং সর্বত্র ভারত কিন্তু সম্মান অর্জন করে এসছে। সেই ভারতকে যদি এই অবস্থা দেখানো হয়, এই কূটনৈতিক পর্যায়ে ফেলা হয়, সেটা কি বিশ্বের কাছে খুব একটা ভালো বার্তা নিয়ে যায় বলে আপনাদের মনে হয়? বিশ্বই খুব ভালোভাবে নেবে? এগুলো কি বিশ্বের কাছে যাচ্ছে না? আজকে আমাদের আনন্দবাজারে একটা স্টোরি বেরিয়েছে, তারেক সফর নিয়ে চূড়ান্ত বিভ্রান্তি দিল্লিতে।
আমি তার কয়েকটা লাইন পড়ছি। তারেক রহমানের সম্ভাব্য বাংলাদেশ সফর ক্রমশ রহস্য থেকে রহস্যজনক চিত্রনাট্যে পরিণত হচ্ছে। গত কয়েকদিন ধরেই তার যেতে পারি কিন্তু কেন যাব দ্বিধা এবং বিভিন্ন সম্ভাবনার ঢেউ দ্বিপাক্ষিক সম্পর্কে। আজ রাষ্ট্রপতি ভবনে তারেকের নয়াদিল্লিতে আসা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেও তা প্রত্যাহার করে নেওয়া হয় এবং বিদেশ মন্ত্রকের উভয় নীরব থাকার পর কিছুটা হালকা চালি এমন বলছে কূটনৈতিক মহল। আসলে তারেক রহমানকে 3টে ডেট দেওয়া হয়েছিল, 22, 24, 22, 23, 24। তা সেরকম ডেট চলে গিয়েছিল আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তার নিয়ম অনুযায়ী উনি 20 তারিখে 21 তারিখে উনি একটা নোটিশ দিয়ে দেন যে চেঞ্জ অফ গার্ড, ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য, রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানোর জন্য, যেটা বিদেশি রাষ্ট্রপ্রধানদের ক্ষেত্রে হয়। লাল কার্পেট পেতে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়, সেখানে রাষ্ট্রপতি থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, তারা গাড়ি থেকে নামলে পরে তারা প্রথম নমস্কার করেন, করমর্দন করেন এবং তারা ভেতরে নিয়ে যান, রাষ্ট্রপতি ভবনের ভেতরে নিয়ে যান। এটাই হচ্ছে রাষ্ট্রীয় সফরে হয়। সেইটাকে 1 ঘন্টার মধ্যে তুলে নেওয়া হলো এবং যে আমন্ত্রণ পত্র নৈশভোজের একটা ব্যাপার ছিল, সব নৈশভোজ যাদেরকে ডাকা হবে তাদেরকে চিঠি পৌঁছে গেছিল, তাদেরকে ফের চিঠি দিয়ে জানানো হলো আপাতত এটা মুলতবি রইল, পরে যদি কখনো হয় তাহলে জানানো হবে। এর মধ্যে বিদেশি অতিথি আছে, যারা আমাদের আশেপাশে রাষ্ট্রে আছে। এখন উপস্থিত আছেন নেপালের রাজা, ভুটানের প্রধানমন্ত্রী, আচ্ছা ব্রাজিলের অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, তারাও থাকতেন। সাউথ আফ্রিকার বাণিজ্য প্রতিমন্ত্রী তিনিও রয়েছেন এখানে। মানে ভারত একটা মিলনের জায়গা, সবাই এসে এখানে একটা আলাপ আলোচনা করে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি নিয়ে, বিশ্ব রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করে। এই যে রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সেই চিঠি মানে উইথড্র করা, ইতিহাসে সামগ্রিক পৃথিবীতে ইতিহাসে এই প্রথম ভারত এটা চূড়ান্ত অপমানের দৃষ্টিতে দেখছে। আমি জানি না এরপর কি হবে, আমি তো কূটনৈতিক ব্যক্তি নই, আর কূটনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি এরপরে আর রাষ্ট্রীয় সফর হবে না। তারেক রহমান যদি আসেন তাহলে পরে সেটা হবে দ্বিপাক্ষিক সম্পর্ক। যে সম্মানটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাকে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তিনি সেই সম্মানটা গ্রহণ করার যোগ্য নন, এটাই কিন্তু বিশ্বের কাছে পৌঁছে গেছে। এবং সামনে কি হবে আমি বলে দিচ্ছি, বিশ্বের কোনো দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীকে ডাকার ব্যাপারে 10 বার ভাববে যে আমরা আবার ভারতের মতো একটা রাষ্ট্রের মতো আমরা আবার অপমানিত হব না তো। অপমান বড় গায়ে লাগে। আর অপমান করছেন কাকে? ভারতের রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে। এরপর কি হবে তা আমি জানি না। তো বাংলাদেশের কপালে দুঃখ আছে, এটুকু আমি নিশ্চিত। কারণ বাংলাদেশ যে পথে যাচ্ছে সেটা কিন্তু অন্ধ গলি, কিছুই পাবে না, ওই গলিতে গিয়ে আটকে যাবে। আজ সব কিছুর ওপর নির্ভর করতে হচ্ছে ভারতবর্ষের ওপরে। সেই ভারতবর্ষকে তোমরা চোখ রাঙাচ্ছে। যে কথাগুলো বলা হচ্ছে না, সেই কথাগুলো কিন্তু আলোচনার টেবিলে বলা যেত। আমরা এই চাই, দ্বিপাক্ষীয় আলোচনায় তো তাই ওঠে, আমার এই চাই, ও বলবে আমার এই চাই। দুপক্ষের মধ্যে সমঝোতা হয়ে একটা সমঝোতা স্বাক্ষর হবে, দুজনে সই করবে, একটা জয়েন্ট স্টেটমেন্ট রিডিং হবে, ব্যাস হয়ে গেল। এই তো হচ্ছে ব্যাপার। সেটাকে এত গোলাচ্ছে, গুলিয়ে এটাকে একেবারে পাঁক করে দিয়েছে। এখন জানি না অন্য কোনো দেশ এরপরে ডাকবে কিনা। যুক্তরাষ্ট্র তো ডাকবেই না। সার্জিও গোর কালকে ফোন করেছিলেন, যখন ওই
সমস্ত ওই চিঠিপত্র যখন উইথড্র করে নেওয়া হয়, সার্জিওগোর চিঠি পাওয়া মাত্র বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করেছিলেন, ব্যাপারটা কি? জয়শঙ্কর বলেছেন এই ব্যাপার। তখন উনি শুধু হেসেছেন। অর্থাৎ মানে কীর্তিকলাপ দেখে মনে হচ্ছে যে একটা নব্য শিশু যারা কূটনীতির ভাষা বোঝে না, কূটনীতি কি করে করতে হয় সেটা বোঝে না। এবার যখন আবার চাল ডাল তেলের প্রয়োজন হবে তখন কিন্তু আবার বাটি নিয়ে হাজির হবে। আর যদি সেই দম থাকে তাহলে পরে তোরা ভারতের কাছে আসিস না, তোরা চাইবিও, আপনারা চাইবেন, তোরা বলাটা ভুল, আপনারা চাইবেন আবার চোখও রাঙাবেন। দুটো তো একসঙ্গে হয় না, দুটো একসঙ্গে করতে গিয়ে দয় মজে গেছে। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়া আর চাঁদে যাওয়া তারেক রহমানের কাছে প্রায় একই সমান হয়ে গেল। আর আজকে আমি বলে দিচ্ছি আপনাদের যে ভারত এমন অবস্থা সৃষ্টি করবে, সমস্ত মন্ত্রী পরিষদ যত আছে না, পারিষদ বর্গ সব ভারতে ছুটে আসবে, এমন অবস্থার সৃষ্টি করবে। আর আপাতত তারকের জন্য আমি যা শুনলাম ভারতের রাস্তা বন্ধ। ভারতকে অনুরোধ জানালেও ভারত কোনো উত্তর দেবে না। আমরা চিন্তা করছি, আমরা দেখছি। রণদীপ জয়সওয়ালের মুখ দিয়ে কিন্তু এই কথাটাই বেরোবে, যেটা শেখ হাসিনার ব্যাপারে বারবার বেরোচ্ছে। তিস্তা জলবন্টন চুক্তি জলে গেল, তেল আপনারা পাবেন না, এবার রয়ে গেল খাদ্যপণ্য। 2-4 দিনের মধ্যে, এই ঘটনার পর 2-4 দিনের মধ্যে হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে যে আমরা আর খাদ্যপণ্য পাঠাতে পারবো না, কারণ বন্যায় আমাদের কাছে সত্যিই বন্যা হয়েছে, বন্যাতে আমাদের প্রচুর ফসল নষ্ট হয়েছে, আমরা দিতে পারবো না। যেমন তেলের ব্যাপারে বলা হয়েছে, আমাদের আভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে যদি বাঁচে তাহলে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আপনারা মূল্য চুষুন, আর কোনো উপায় নেই। কোথা দিয়ে খাবার আনবেন, কোথা দিয়ে কি করবেন, ওই তারেক রহমান অ্যান্ড পরিষদ তারাই স্থির করে নেন। আমরা পরের ভিডিওর জন্য আমি নিজেকে রেডি করছি। পরের ভিডিও যেটা করব সেটা হচ্ছে শেখ হাসিনার বাসস্থান পরিবর্তন। তিনি আর হিন্ডান এয়ারবেসে থাকছেন না, তিনি বাসস্থান পরিবর্তন হচ্ছেন। সেটা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেটা পুরোটা বলবো, বাকিটা এখন বলবো না, পুরোটা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ